দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের অতুল প্রসাদ সেন সম্পর্কে আলোচনা করব। দেখো, এর আগেও আমরা অনেক ভিডিও তৈরি করেছি যেগুলিতে আমরা কবি, নাট্যকার, তারপর লেখক, ঔপন্যাসিক এই সমস্ত বিভিন্ন ব্যক্তিবর্গ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজ আমরা অতুল প্রসাদ সেন সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি ভীষণই ছোট হবে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, তোমাদের হয়তোবা উপকারে আসবে। বাংলার প্রবাদ প্রতিম গীতিকার ছিলেন অতুল প্রসাদ সেন। বাংলার সঙ্গীত জগতে অতুল প্রসাদ সেন ছিলেন একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। শুধুমাত্র সঙ্গীত শিল্পী নয়, গায়ক সম্পর্কেও বা গায়ক বিষয়েও তিনি ছিলেন বেশ অভিজ্ঞ, বা সহজভাবে বলতে গেলে গায়ক রূপেও তার বেশ খ্যাতি ছিল। বাংলা সঙ্গীতের জগতে আমরা রামপ্রসাদ সেন, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায় এদেরকে তো প্রথম সারিতে ফেলেইছি, এবং তাদের সাথে আমরা একই সারিতে অতুল প্রসাদ সেনকেও রাখতে পারি। বাংলা গানের জগতে তিনি এক বিশেষ রীতি গঠন করেছিলেন। তিনি যেসব গানে সুর দিয়েছিলেন সেই সমস্ত গানগুলি অতুল প্রসাদী সুর নামে আজও আমাদের কাছে পরিচিত। অতুল প্রসাদের জন্ম হয়েছিল 1871 খ্রিস্টাব্দের 20 অক্টোবর। তার জন্ম হয়েছিল বাংলাদেশের ঢাকা শহরে। তার পিতার নাম ছিল রামপ্রসাদ সেন এবং তাদের আদি নিবাস ছিল ফরিদপুর জেলায়। বাল্য বয়সে অতুল প্রসাদ সেন পিতৃহীন হয়েছিলেন। বাবার স্নেহ থেকে তিনি বঞ্চিত হয়েছিলেন এবং তখন মাতামহ কালীনারায়ণ গুপ্তের স্নেহে তিনি বড় হয়ে উঠেছিলেন। ভগবত ভক্ত ছিলেন তার মাতামহ। কালীনারায়ণ সাধারণত ভক্তিগীতি রচনা করেই বিশেষ খ্যাতি লাভ করেছিলেন। তিনি নিজেও একজন সুগায়ক ছিলেন, তিনি সুকণ্ঠের অধিকারী ছিলেন। তাই তার সকল গুণই তার দৌহিত্রের মধ্যে সঞ্চারিত হয়েছিল এবং সেই সব গুণগুলি ভবিষ্যতে সার্থকতা লাভ করেছিল তার মাধ্যমেই। অতুল প্রসাদ 1890 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। পরে আমরা দেখতে পাই কিছুকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি ব্যারিস্টারি পড়েছিলেন। অ্যাকচুয়ালি তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে ব্যারিস্টারি পড়েছিলেন এবং সেখানে পড়াশোনা শেষ করে তিনি ব্যারিস্টারি পড়াকে এগিয়ে নিয়ে যেতে বিলেত যাত্রা করেছিলেন। 1894 খ্রিস্টাব্দে যখন পড়াশোনা শেষ করে তিনি এই যে ব্যারিস্টারি, তিনি এই পড়াশোনা শেষ করে প্রথমে কলকাতায় আসেন এবং তারপরে রংপুর নামক যে গ্রাম, সেই গ্রামে চলে গিয়ে ব্যবসা শুরু করেছিলেন। তিনি রংপুরে বেশি দিন থাকেনি। তার যৌবন অবস্থায় তিনি লখনৌ যে শহর, সেই শহরে চলে গিয়েছিলেন এবং লখনৌতে গিয়ে সেই আইন ব্যবসাকে তিনি ছড়িয়ে নিয়েছিলেন, স্প্রেড করেছিলেন আইনের ব্যবসাকে, এবং প্রচুর টাকা পয়সা উপার্জন করেছিলেন। এবং এক সময় আমরা দেখতে পাই লখনৌ শহরের মধ্যে সর্বশ্রেষ্ঠ আইনজীবী হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তিনি বার অ্যাসোসিয়েশন এবং বার কাউন্সিলের সভাপতি পদেও নির্বাচিত হয়েছিলেন। দেখো, তার পেশাগত সাফল্য তো পেয়েই ছিল, পেশার দিক দিয়ে তিনি তার জীবনে সাফল্য পেয়েছিলেন। এবার প্রচুর টাকা পয়সা তার কাছে চলে এসেছে, এবার কিছু সামাজিক কাজকর্ম তো করা উচিত। টাকা পয়সা কামাই হয়ে গেল, তুমি সমাজের জন্য কিছু করবে না, তা তো কখনোই হয় না। তিনি তাই লখনৌ নগরের বা লখনৌ শহরের যে স্থপতি এবং তার যে সমাজ জীবন, তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েছিলেন এবং সেখানে জড়িয়ে পড়ে তিনি সমাজের জন্য নানাভাবে যার যেখানে যেমন উপকার লেগেছে তিনি সেভাবেই নিজেকে সমর্পিত করেছিলেন। এক সময় আমরা দেখতে পাই তার বাড়িতে বড় বড় যে সমস্ত মনীষীরা বা লখনৌ শহরের যে সমস্ত বড় বড় সমাজসেবীরা তার বাড়িতে এসেই মিটিং করত। পরবর্তীতে আমরা দেখতে পাই তিনি উপার্জন যা করতেন তার বেশিরভাগ অর্থই জনসেবায় নিয়োগ করতেন বা সর্বসাধারণের মধ্যে তিনি বিলিয়ে দিতেন।
পরবর্তীতে আমরা আরো দেখতে পাই তার যে সমস্ত আইন আদালত সম্পর্কিত বই ছিল বা অন্যান্য যে সমস্ত বই ছিল সেই বইগুলির কপিরাইট এবং তার যে বাড়িটি ছিল সেই বাসভবন সমস্তটি সেই সরকারি ভাবে তিনি সমাজ সেবার জন্য দান করেছিলেন। তার জীবিতকালে তিনি এত পরিমাণে খ্যাতি অর্জন করেছিলেন যে নগরবাসী তার গুণ এবং তার যে ক্ষমতা, তার যে মহানুভবতা সেই সম্পর্কে যথেষ্ট সম্মান করতেন। তার নামে তার বাড়ির সামনের যে রাস্তাটি সেই রাস্তাটির নামকরণ জনগণ করেছিলেন। দেখো, জীবিতকালে এইরূপ একটি সম্মান খুব সচরাচর কম লোকই পেয়েছে। হ্যাঁ, তুমি মারা যাওয়ার পর তোমার নামে একটি বাড়ির সামনের রাস্তাটির নাম হলো, সেটি আলাদা ব্যাপার, কিন্তু তুমি জীবিত থাকাকালীন তোমার লোকে ভালোবেসে তোমার বাড়ির সামনের রাস্তাটি তোমার নামে নামকরণ করলো, এটি কিন্তু বিশাল বড় পাওনা। সঙ্গীত জগতেও তিনি ছিলেন এক অতুলনীয় একটা তার যে কৃতিত্ব সেই কৃতিত্ব ছিল অতুলনীয়। দেখো, সারাদিন কর্মব্যস্ত থাকার পর এই বাকি সময়টা তিনি মূলত সঙ্গীত চর্চা নিয়েই কাটাতেন এবং সঙ্গীত চর্চা করে তিনি মনে এবং প্রাণে আরাম পেতেন। তিনি যে সকল গান রচনা করেছিলেন সেই সকল গানে সুর তিনি নিজেই দিয়েছিলেন। আর বাংলার যে বাউল এবং কীর্তনের গান ছিল সেই গানগুলিতে হিন্দুস্তানি সঙ্গীতের সুর মিশিয়ে তিনি একটি নতুন রূপ দান করেছিলেন। এই সুরটি অতুল প্রসাদী সুর হিসাবে ভবিষ্যতে প্রচলিত লাভ করেছিল, প্রচারিত হয়েছিল। অতুল প্রসাদ যে সমস্ত গান লিখেছিলেন বা গেয়েছিলেন সেগুলিকে মূলত 3 ভাগে ভাগ করতে পারি: স্বদেশী সঙ্গীত, ভক্তি গীতি এবং প্রেমের গান। তার স্বদেশী যে সমস্ত সঙ্গীতগুলি ছিল সেই সঙ্গীতগুলি স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করেই তিনি লিখেছিলেন, বা বলতে পারো স্বদেশী আন্দোলনকে তার সঙ্গীতগুলি খুব প্রভাবিত করেছিল। ওঠো গো ভারত লক্ষ্মী, এই যে গানটি আমরা সবাই শুনেছি, এই গানটি ধরো জাতীয় চেতনা জাগরণে অবশ্যই সেই সময়টিতে অবদান রেখেছিল। শুধু সেই সময়টিতে কেন, এখনো আমরা যে কোনো ধরো 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট ইত্যাদি যে সমস্ত ভালো ভালো যে আমাদের দিনগুলি রয়েছে সেই দিনগুলিতে আমরা এই গানটি চালিয়ে থাকি। অতুল প্রসাদ সেন তার জীবনে প্রায় 200রও বেশি গান লিখেছিলেন। এই গানগুলি তিনি লিখে রেখেছিলেন কয়েকটি গান ও গীতিকুঞ্জ নামক সংকলন গ্রন্থে। সমস্ত গানের যে স্বরলিপি সেই স্বরলিপিগুলি প্রকাশ করেছিলেন কাকলি নামের এক গ্রন্থাগালয়। দেখো, প্রবাসী বঙ্গ সাহিত্যের যে সমস্ত মানুষজন ছিলেন তাদের মধ্যে অতুল প্রসাদ সেন ছিলেন অন্যতম। সম্মেলনের যে মুখপত্র, যে একটি বই ছাপানো হতো উত্তরা, তিনি ছিলেন তার সম্পাদক। এই সম্মেলনটি যখন কানপুর এবং গোরখপুরে হয়েছিলেন তিনি সেখানে সভাপতিত্ব করেছিলেন। এক সময় আমরা দেখতে পাই তিনি রাজনীতির সাথেও কিছুটা জড়িয়ে পড়েছিলেন। তিনি মূলত কংগ্রেস ভাবধারার মানুষ ছিলেন। দেখো, বাংলা সঙ্গীত জগতে বা সাহিত্য জগতে যে অতুল প্রসাদের গানের অবদান ছিল তা আমরা তার এই স্বদেশ যে গানগুলি রয়েছে, স্বদেশ রীতি বিষয়ক গানগুলি, সেই গানগুলি একবার শুনলেই খুব ভালো করে বুঝতে পারবো। 1934 খ্রিস্টাব্দের 26শে আগস্ট এই মহান কবি আমাদের ছেড়ে পরলোক গমন করেছিলেন। আজ তাহলে এই ভিডিওটি এই পর্যন্তই। আমরা অন্য কোনো দিন অন্য কোনো লেখক বা কবি সম্পর্কে আবার আলোচনা করব।